বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে 23তম পর্ব। 82 বছর বয়স্ক সম্রাটের সিংহাসনের লালসা ছিল না, তাই তিনি সর্বভারতীয় রাজন্যবর্গের সমন্বয়ে একটি কনফেডারেসি কমিটি গঠন করতে চেয়েছিলেন। সারা ভারত পরিচালনার সম্পূর্ণ ক্ষমতা এ কমিটির হাতে থাকবে। সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের পরাজয়ের কারণ তার অযোগ্যতায় যে মোটেও নয়, তা তার কার্যকলাপই প্রমাণ করেন। মোহনলাল মুন্সি, গোবিন্দ দাস, আগা জানদের মতো বিশ্বাসঘাতকদের চরম হটকারিতা, ভারতীয় রাজন্যবর্গের অসহযোগিতা, উন্নত মানের অস্ত্রশস্ত্রের অভাব এ কারণ তো বটেই। তাছাড়াও তার অধীনস্থ সংগ্রামীদের দ্বারা তার আদেশ ভুলে শিশু, নারী ও অসহায়দের হত্যা ও লুটপাট করা বাহাদুর শাহকে নিরুৎসাহ করে ফেলেছিল। একে তো বৃদ্ধ, এর উপর তিনি শারীরিক দুর্বল ছিলেন। এ তাজা ও উদার হৃদয়ের মানুষটাকে অযোগ্য বলে চিহ্নিত করার মধ্যে কি যে ঐতিহাসিক সৌন্দর্য লুকিয়ে আছে তা আমাদের জানা নেই। 19শে সেপ্টেম্বর দীর্ঘাঙ্গী শুভ্র সুস্বদারী বাদশাহ দেখতে পারলেন মৃত্যুর সাথে আলিঙ্গনে তার আর বিলম্ব নেই। তাই তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাশ রক্ষিত যে বাস্কটি তার কাছে ছিল, সেটা হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজারের তত্ত্বাবধানকারীর হাতে এ মনে সঁপে দিলেন যে ইংরেজদের দ্বারা সেটা কলঙ্কিত হতে পারে। এরপর তিনি হুমায়ুন মাখবারায় বা সমাধি স্থানে সপরিবারে আত্মগোপন করে রইলেন। কিন্তু কুখ্যাত ব্রিটিশ সেনাপতি হডসন তাকে অপমান সহকারে গ্রেফতার করলেন। দুর্গে বন্দী হলেন সম্রাট। সে সাথে বাহাদুর শাহের 2 পুত্র সহ রাজবাড়ির 29 জন শিশু ও বালক বালিকাকে মিস্টার হডসন দিল্লি রাজপথে গরুর গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করে। নরপিশাচ হডসন বাদশাকেও গুলি করতে যান, কিন্তু মিস্টার উইলসন তাতে আপত্তি জানালেন। এ 29 জন বাচ্চার কাটা মাথা নিষ্ঠুর হডসন সম্রাটকে উপহার দেন। তারপর সম্রাটকে সৈন্যদের মাঝখানে দাঁড় করানো হয়। অসহায় সম্রাট নির্বাক শিশুর মতো দাঁড়িয়ে ভাবছিলেন কিভাবে হতে পারে তার শেষ পরিণতি। এমন সময় এক ইংরেজ সৈন্য ছুটে এসে লাফিয়ে সজোরে বাদশাহের নাকে ঘুষি মারে। প্রবল রক্তের দ্বারা নিয়ে বৃদ্ধ সম্রাট লুটিয়ে পড়লেন মাটিতে। সম্রাটের একজন কৃষ্ণদেহী সেবক প্রভুর এ দৃশ্য দেখতে না পেরে বন্দুক কামানের পরোয়া না করে তাকে এক ঘুষি মেরে ধরাশয়ী করে। অবশ্য কয়েক মিনিটের মধ্যেই কৃষ্ণদেহীকে হত্যা করে টুকরা টুকরা করে ফেলা হয়। বাদশাহকে অবশিষ্ট পরিবার সহ রেঙ্গুনে নির্বাসিত করা হয়। হতভাগ্য বাদশাহ একটা ছোট্ট কামরায় বন্দী ছিলেন। প্রয়োজন মতো সাবানটুকুও তাকে সরবরাহ করা হতো না। সব থেকে দুঃখজনক কথা, চিকিৎসার কোনো ব্যবস্থা সেখানে ছিল না। 1862 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর শুক্রবার 5টার সময় তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয় এবং বলা হয় তার কণ্ঠনালীতে প্যারালাইসিস হয়েছিল। মৃত্যুর পর দাফন, কাফন, কবর যা হোক কিছু একটা হয়েছিল, কিন্তু ব্রিটিশ সৈনিক দল তার কবরস্থান মারিয়ে ও খোঁচায় মাটির সাথে সমতল করে দেয়। ফলে এ দাঁড়িয়েছিল যে এ কবরের কোনো চিহ্নই বর্তমান ছিল না। পরবর্তীকালে বাহাদুর শাহের কিছু সংখ্যক অনুরাগী ভারতীয় মুসলমান রেঙ্গুনে যাইয়া তাহার কবরে ফতেহা খানির আয়োজন করেন, কিন্তু তাহার কবর নির্ধারণে তাহারা ব্যর্থ হন। অথবা স্থানীয় কিছু সংখ্যক বৃদ্ধের সাহায্যে তাহারা শেষ মুঘল সম্রাটের কবরস্থান নির্ধারণ করিতে সমর্থ হন। সম্রাট বাহাদুর শাহ সম্পর্কে তথ্যবহুল অনেক নির্ভরযোগ্য ইতিহাস চাপা পড়ে আছে। তিনি এমন অসাম্প্রদায়িক ছিলেন যে হিন্দু ও মুসলমানকে ডান এবং বাম হাতের মতো মনে করেই বিপ্লব পরিচালনা করেছিলেন। কিছু চরিত্রহীন লোক নিকৃষ্ট স্বার্থ চরিতার্থ করার জন্য ইংরেজ পুরুষ এবং মহিলাদের খুঁজে বের করার অজুহাতে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানদের উপর অত্যাচার করেছিল। বৃদ্ধ সম্রাট এ সংবাদ নিজে হাতিতে চড়ে নাগরিকদের সাথে দেখা করে সে সমস্যা সমাধানের চেষ্টা করেন। অবশ্য বাদশাহ এতে ব্যর্থ হয়েছিলেন। অবস্থাকে আয়ত্ত আনার জন্য তিনি প্রধান সেনাপতির অধীনে একটি 10 সদস্য বিশিষ্ট সামরিক সংস্থা তৈরি করলেন। তারা ভোটাভুটি করে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে। প্রধানমন্ত্রী অসুবিধা বোধ করলে বাদশাহর কাছে পাঠাবেন। বাদশাহ কিছু বিশৃঙ্খলা রক্ষা করে কঠোর হস্তে মির্জা মগরের পরিবর্তে বখত খাঁকে
আজাদি দলের প্রধান সেনাপতি করলেন। বাহাদুর শাহ তার বাড়ির অনেক কিছু বিক্রি করে সৈন্যদের 6 মাসের বেতন অগ্রিম দিয়েছিলেন, যদিও তিনি পূর্বে বলেছিলেন তিনি কিছুই দিতে সমর্থ নন। অতএব যারা বলেন বাহাদুর শাহকে পুতুলের মতো দাঁড় করিয়ে কাজ করা হয়েছিল এবং তিনি অপদার্থ ছিলেন, তাদের কথা সঠিক নয়। সে সময়কার কুখ্যাত ব্যবসায়ী শ্রী জামানা দাস অর্থ পিশাচের ভূমিকায় অত্যন্ত চড়া দামে আটা বিক্রি করেছিল। তিনি এরকম ধরনের দেশদ্রোহী ব্যবসায়ীদের দোকান লুট করার অনুমতি দিয়েছিলেন। সৈন্যদের ভরণ পোষণের জন্য বাহাদুর শাহ ভিক্ষুকের মতো ধনী ব্যবসাদার শ্রী রামজি মলকে বলেন, আমি আপনার কাছে অর্থ চাচ্ছি ঋণ হিসেবে, কর হিসেবে নয়। কিন্তু রামজিমল তা অস্বীকার করলেন। তখন সম্রাট বেদনা নিয়ে জানালেন, কি আশ্চর্যের কথা, দেশ বাঁচাতে আপনি ঋণ দিতে অস্বীকার করছেন, অথচ আগ্রার খুব ধনী ঠিকাদার শ্রী জ্যোতিপ্রসাদ ইংরেজকে 30,000 টাকা সাহায্য করলেন। দেশের লোক তখন আর্থিক সাহায্যের জন্য টাকা দাঁড় হিসেবে দিল না। তখন বাদশাহের আদেশে একটি টাকশাল খোলা হলো, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। যুদ্ধের গতি নিচের দিকে নামলো। এ কারণে যে বারুদ ও রসদ ফুরিয়ে গেল, বাজারেও বারুদ কিনতে পাওয়া গেল না। মনে হলো সমস্ত বারুদ হঠাৎ উধাও হয়ে গেছে। গড় তল্লাশি করে প্রচুর বারুদের সন্ধান পাওয়া গেল, কিন্তু তখন যুদ্ধের গতি বেশ বেগে গেছে। যিনি এ বারুদ লুকিয়ে রেখে সংকট সৃষ্টির প্রধান ভূমিকা নিয়েছিলেন তার নাম দেবীদাস। এ বারুদ থেকে ইংরেজদের প্রচুর পরিমাণে সাহায্য করা হয়েছিল বলেও জানা যায়। বাহাদুর শাহ বিপ্লব চেয়েছিলেন, কিন্তু অসামরিক ব্যক্তি, নারী ও শিশুর হত্যা চাননি। অবশ্য তার এ আদেশ প্রতিপালিত হয়নি, ফলে সেনাপতিও তার অকৃতকার্যের জন্য পদত্যাগ করেছিলেন। দ্বিতীয় কথা, দেশের জনসাধারণের বিশেষ সম্প্রদায় তার সাথে দেশের জন্য সহযোগিতা থেকে অসহযোগিতা করেছে বেশি। তৃতীয়, ইংরেজদের মতো আধুনিক উন্নত অস্ত্রের অভাব লক্ষ্য করে তিনি বুঝতে পারলেন বিপ্লবের সমাধি হতে চলেছে। এ অবস্থায় ইলাহি বক্স অত্যন্ত পীড়াপিড়ি করলেন আত্মসমর্পণের জন্য। তার স্ত্রীও সে প্রস্তাবে যোগ দিলেন। বাধ্য হয়ে বৃদ্ধ দ্বিতীয় বাহাদুর শাহ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাই মেনে নিলেন। ইংরেজ সরকার তাদের জয় হওয়ার সাথে সাথে যে নিষ্ঠুর হত্যালীলা চালিয়েছিল, ইতিহাসে এর নজির পাওয়া মুশকিল। ভারত বিখ্যাত কবি গালিব সে সময় দিল্লিতে ছিলেন। তিনি লিখেছেন, রক্তের সমুদ্র দেখছি, আল্লাহ আর কতদিন দেখাবেন কে জানেন। ইংরেজ সৈন্য রাস্তায় যাকে পেয়েছে সে কোনো জাতির মানুষকে গুলি করে হত্যা করেছে। এ মানুষের মধ্যে ছিলেন কত ইতিহাস প্রসিদ্ধ মানুষ, কত প্রতিভাবর ব্যক্তি। তাদের মতো লোক আর জন্মাবে কিনা সন্দেহ। 1400 নামজাদা লোককে গ্রেফতার করা হয় এবং রাজঘাট দরওয়াজায় নিয়ে যাওয়া হয় ও প্রত্যেককে গুলি করে হত্যা করা হয়। এর পৈশাচিক উল্লাসে যমুনা নদীতে মৃত ও অর্ধ মৃতদেরকে নিক্ষেপ করা হয়। সে সময় সমস্ত কূপগুলো মৃতদেহে ভর্তি ছিল, যাতে ছিল শিশু ও নারীদের সব দেহের প্রাচুর্য। পণ্ডিত কেদারনাথ বলেন, 1857 সালে বিপ্লবের সময় বিদ্রোহীগণ তার কাছে অর্থ দাবি করেন। অবশ্য তিনি কিছুই দেননি। কিন্তু যখন ব্রিটিশ সৈন্য নগরী অধিকার করল, তখন প্রায় 70,000 টাকার সম্পত্তি তারা লুট করল। ইংরেজরা বিদ্রোহ দমন করার পর সামরিক কর্তৃপক্ষ একটা আদেশ জারি করল যে বাহাদুর শাহের সমর্থকদের উপর অর্থদণ্ড ধার্য হবে। সেক্ষেত্রে ধরে নেওয়া হলো যে হিন্দু সম্প্রদায় ব্রিটিশের সমর্থক এবং মুসলমানগণ ব্রিটিশের বিপক্ষ। এরকম উক্তি অনেকের কাছে হিন্দু বিদ্বেষমূলক উক্তি বলে মনে হবে, কিন্তু ইতিহাসের সত্যকণ্ঠ কি করে টিপে ধরা যায়, এ তথ্য লিখেছেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থের 118 পৃষ্ঠায়, যা 1957-তে ছাপা। আমি তার থেকে তথ্যটুকু নিয়েছি, মূল ইংরেজি উদ্ধৃতিটুকু তুলে দিচ্ছি। দ্য মিলিটারি অথরিটিস ইনস্টিড দ্যাট a fine should be imposed on all supporters of the late regime, and it was generally held that as a Hindus were a community well disposed towards the British and the Muslim as a community were hostile, the Hindus should be exempted from any penalty. নবাব সিরাজউদ্দৌলা চেপে রাখা ইতিহাসের তথ্য। ভারতের প্রাণ কেন্দ্রে বঙ্গদেশ, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ও তাদের দালালদের চক্রান্ত তাকে অপর ভাষায় বাংলার স্বাধীনতাকে ধ্বংস করা হয়। তার বীরত্ব ও মহত্বকে ইচ্ছাকৃতভাবে ইতিহাসে বিকৃত করা হয়েছে।
ভারতের স্বাধীনতা রক্ষা করতে সমস্ত রক্তবিন্দু দিয়ে যিনি ভারতের মাটিতে রক্ত রাঙ্গা করলেন, তার ঐতিহাসিক অবদান রক্ষার জন্য সামান্যতম চেষ্টার পরিবর্তে বরং অসামান্য অপচেষ্টাই করা হয়েছে। সম্রাটের রাজ্যে বঙ্গদেশ একটা প্রদেশ বলে গণ্য ছিল। বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। পরে 1727 খ্রিস্টাব্দে তার জামাতা সুজাউদ্দিন বাংলা বিহারের নবাব হন। পরবর্তীকালে 1739 খ্রিস্টাব্দে তার পুত্র সরফরাজ খাঁ সিংহাসনে বসেন। তিনি যথেষ্ট উপযুক্ত ও শক্তিশালী ছিলেন। তার অধীনস্থ গভর্নর আলীবর্দী খাঁ মারাঠা ও বর্গীদের লুণ্ঠন কঠোরভাবে প্রতিরোধ করার জন্য অনুমতি কামনা করেন। তাতে সরফরাজ খাঁ খুব একটা গুরুত্ব দেননি। এতে বীর আলীবর্দীর বীরত্ব প্রকাশে ও বঙ্গ রক্ষার বাধা সৃষ্টি হয় দেখে তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং সরফরাজকে পরাজিত করে নিজে নবাব হন। নবাব হওয়ার পরে তিনি মারাঠি অত্যাচারকে বন্ধ করে জনসাধারণের সুবাসিস পেয়ে ধন্য হন। আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার প্রাণপ্রিয় নাতি সিরাজউদ্দৌলাকেই সিংহাসনে বসিয়েছিলেন। সিরাজের পিতার নাম জয়নুদ্দিন আহমদ, তিনি ছিলেন বিহারের গভর্নর। তার মায়ের নাম ছিল আমিনা। এই সিরাজউদ্দৌলার রাজত্বকাল ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আধুনিক ইতিহাসের মিথ্যা দুর্নামের আসরে তার ভূমিকা অতীব বেদনাদায়ক। যাই হোক, সিরাজের সিংহাসন লাভের পরেই নবাবকে অযোগ্য মনে করে ইংরেজরা দুঃসাহসের সাথে কলকাতার ঘাঁটি ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করতে শুরু করে। ইংরেজরা জানতো সারা ভারতের মস্তিষ্ক বাংলা, তাই কলকাতাকে ঘাঁটি তৈরি পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করতে লাগলো। সিরাজ সাথে সাথে সংবাদ পাঠালেন যে দুর্গ তৈরি বন্ধ করো এবং তৈরি অংশ ভেঙে ফেলা নবাবের আদেশ। ইংরেজরা নবাবের আদেশ অগ্রাহ্য করে দুর্গের কাজ অব্যাহত রাখে, কারণ নবাবের সাথে যুদ্ধের জন্য তারা আগে থেকে তৈরি ছিল। সিরাজ পূর্ণ সাহসিকতার সাথে বিদেশি ইংরেজকে আক্রমণ করেন এবং তাদের ভীষণভাবে পরাজিত করেন। কলকাতা অধিকারের সংবাদ মাদ্রাজে পৌঁছালে ব্রিটিশ সেনাপতি ক্লাইভ সাথে সাথে সৈন্য সামন্ত নিয়ে কলকাতা পুনর্দখল করেন। ইংরেজরা বুঝতে পারলো আর যুদ্ধে নামা যাবে না, কারণ ইংরেজদের চক্রান্ত তারই বিশ্বাসভাজন হিন্দু ও মুসলমান বন্ধু বান্ধব দেশ শত্রু ইংরেজকে জয়ী করার জন্য সর্বস্ব পণ করে লেগেছে। ফলে বাধ্য হয়ে তাকে 1756 খ্রিস্টাব্দে অত্যন্ত দুঃখ বেদনার ইতিহাস রেখে সন্ধি করতে হয়। এর সন্ধির নাম হয় আলীনগরের সন্ধি। সন্ধির শর্তানুযায়ী কলকাতা ইংরেজরা ফিরে পায় এক শুধুমাত্র ফোর্ট উইলিয়াম দুর্গের মেরামত বা নির্মাণের অধিকার পায়। কিন্তু কিছুকালের মধ্যে ইংরেজরা বিশ্বাসঘাতকের মতো হঠাৎ বঙ্গের চন্দননগর দখল করল এবং সিরাজউদ্দৌলাকে সিংহাচ্যুত করার চেষ্টা করে। এ ব্যাপারে ইংরেজরা যে বড় অস্ত্র হাতে পেয়েছিল তা হচ্ছে বঙ্গের বিখ্যাত ধনী জগৎ শেঠ, কলকাতার বড় ব্যবসায়ী উমিচাঁদ বা আমির চাঁদ এবং রাজা রাজবল্লভ প্রভৃতি দেশের শত্রু ও শোষক বৃন্দ সিরাজ ও দেশের বিরুদ্ধে ইংরেজদের সাথে যোগ দেন। জগৎ শেঠের বাড়িতে গোপন সভা হয়। সে গোপন আলোচনায় স্ত্রীলোকের ছদ্মবেশে ইংরেজদের দূত মিস্টার ওয়াটস সাহেবকে পালকিতে করে আনানো হয়। এ সভায় মিস্টার ওয়াটস সকলকে লোভ লালসায় মুগ্ধ করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে সিরাজকে সিংহাচ্যুত করা হবে এবং তার ফলে বঙ্গ তথা সারা ভারতের মুসলমানদের উত্তেজিত হয়ে ওঠার রাস্তা বন্ধ করতে তারই আত্মীয় মির্জাফরকে সিংহাসনে বসানো হবে। মিস্টার ওয়াটস আরও জানালেন, সিরাজের সাথে লড়তে যে প্রস্তুতি ও বিপুল অর্থের প্রয়োজন তা বর্তমানে তাদের নেই। তখন জগৎ শেঠজির কর্তব্য পালন করতে আশ্বাস দিয়েছিলেন, টাকা যা দিয়েছি আরও যত দরকার আমি আপনাদের দিয়ে দেব, কোনো চিন্তা নেই, আপনারা প্রস্তুতি নেন। মির্জাফরকে একটু বুঝাতে ব্যাগ পেতে হলো। তিনি প্রথমে ভেবেছিলেন আমি নবাব আলীবর্দীর আত্মীয়, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা আমার আত্মীয়, কি করে তা সম্ভব? তখন উমিচাঁদ বুঝিয়েছেন, আমরা তো আর মেরে ফেলছি না, অথবা আমরা নিজেরাও নবাব হচ্ছি না, শুধু তাকে সিংহাচ্যুত করে আপনাকে বসাতে চাইছি, কারণ আপনাকে শুধুমাত্র আমি নই, ইংরেজরা এবং মুসলমানদের অনেকেই, আর এক কথায় অমুসলমানদের প্রায় প্রত্যেকেই গভীর শ্রদ্ধার চোখে দেখে। এভাবে মির্জাফর আমির চাঁদের বিষপান করলেন। উর্মি চাঁদ জয় হলে তিনিও পুরস্কৃত হবেন আর মির্জাফর হবেন বাংলার নবাব। এদিকে জগৎ শেঠ শোষণের পথ হবে নিষ্কণ্ঠক আর ইংরেজদের লাভ হিসেবে ভারতে এসে যাবে
হাতের মুঠোয়। পক্ষান্তরে সিরাজউদ্দৌলার লাভ হলে তা হতো বাংলার তথা সমগ্র ভারতের লাভ। যা হোক, ষড়যন্ত্রের জাল বোনা যখন শেষ, ভারতের স্বাধীনতার সূর্যকে পরাধীনতার গ্লানিতে সমাধিস্থ করার সমস্ত পরিকল্পনা যখন প্রস্তুত, সেই সময় 1757 খ্রিস্টাব্দের 13ই জুন ক্লাইভ মাত্র 3200 সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করেন। 21শে জুন নবাবের অধীনস্থ কাটোয়া ক্লাইভের দখলে আসে। 22শে জুন গঙ্গা পার হয়ে ক্লাইভ মধ্যরাতে নদিয়া জেলার সীমান্তে পলাশীর আম বাগানে পৌঁছান। নবাবের বহু গুণ বেশি সুদক্ষ সেনা আগে থেকে তৈরি ছিল। ক্লাইভ তবুও ভয় নেই, কারণ তিনি জানেন এ যুদ্ধ নয়, পুতুল খেলা মাত্র। আগে থেকেই পরিকল্পনা পাকাপাকি। আমির চাঁদ, রায় দুর্লভ, জগৎ শেঠ প্রভৃতি শাহজাহান সেনাপতি আজ ভিতরে ক্লাইভের পক্ষে, সুতরাং বিজয় হয়েই আছে। ক্লাইভের সৈন্য যখন মাত্র 3200, সেখানে সিরাজউদ্দৌলার সৈন্য 50,000, কারো কারো মতে আরও বেশি। কিন্তু মির্জাফর, রায় দুর্লভ ও অন্যান্য সেনাপতি পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন যুদ্ধক্ষেত্রে, আর ইংরেজদের আক্রমণ ও গুলির আঘাতে নবাবের সৈন্য আত্মহত্যার মতো মরতে শুরু করলো। এ অবস্থায় সেনাপতির বিনা অনুমতিতেই সিরাজের জন্য তথা দেশে ও দশের জন্য মীরমর্দন বীর বিক্রমের যুদ্ধে ব্যাপৃত হলেন, আর পরক্ষণেই বিপক্ষের নির্মম গুলিতে বীরের মতো শহীদ হলেন। নবাব সিরাজ এ সংবাদে দিশেহারা হয়ে পড়লেন। এ সময়ে যুদ্ধের গতি নবাবের অনুকূলে যাচ্ছিল, কারণ মীর মর্দানের সাথে মোহনলাল ও সিনফ্রে তখন ইংরেজদের কায়দা করে ফেলেছিলেন। এমন শুভ মুহূর্তে নবাবের প্রধান সেনাপতি মির্জাফর যুদ্ধ বন্ধ করতে আদেশ দেন। রায় দুর্লভের অনুরোধে সিরাজও তা অনুমোদন করলেন। এদিকে ক্লাইভ এ প্রত্যাশিত মুহূর্তটার প্রতীক্ষাতেই ছিলেন। নবাবের সৈন্যদের উপর গোলাবর্ষণ চলতে লাগলো। অবশেষে নিরুপায় হয়ে নবাবের সৈন্যরা যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতে বাধ্য হয়। নবাবও তাজমহলের দিকে প্রত্যাবর্তন করতে গিয়ে পরিকল্পনা অনুযায়ী ধরা পড়লেন এবং তাকে বন্দী হতে হলো। শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করা হলো। দেশের বিশ্বাসঘাতক সন্তানেরা এটা বুঝেনি যে এ পরাজয় সিরাজের নয়, শুধু বাংলার নয়, সারা ভারতের। আর এ জয় ইংরেজ ও ইংল্যান্ডের। কিন্তু সিরাজ পরাজিত ও নিহত হলেন কেন? তার অযোগ্যতাই কি পরাজয়ের কারণ? এর উত্তরে বলা যেতে পারে, পলাশীর যুদ্ধ কোনো যুদ্ধই ছিল না, এটা ছিল যুদ্ধ খেলা মাত্র। আসলে যাদের তিনি বিশ্বাস করতেন, সে উমিচাঁদ, সেনাপতি রায় দুর্লভ প্রধান, সেনাপতি মির্জাফর, দেওয়ান রামচাঁদ, মুন্সি নবকৃষ্ণ আর বঙ্গের শ্রেষ্ঠ ধনী জগৎ শেঠ, এরাই ছিলেন সিরাজের প্রতিদ্বন্দ্বী। প্রকাশ্য শত্রুর দ্বারা যত ক্ষতি হয়, বন্ধু শত্রু হলে আরও মারাত্মক। পলাশীর যুদ্ধে এ সত্যই দারুণভাবে প্রমাণিত। তাই নিরপেক্ষ বিখ্যাত লেখক শ্রী নিখিলনাথ রায় লিখেছেন, অষ্টাদশ শতাব্দীর সে ভয়াবহ বিপ্লবে প্লাবিত হইয়া হতভাগ্য সিরাজ সামান্য তৃণের ন্যায় বাসিয়া গিয়াছিল, এবং মির্জাফর ও মীর কাসিম ঊর্ধ্বক্ষিপ্ত ও অর্ধক্ষিপ্ত, কেউ বা অনন্দ নিদ্রায়, কেউ বা ফকিরি অবলম্বনে নিকৃতি লাভ করেন। জগৎ শেঠের ক্রোধ জটিকা সেই তুফানের সৃজনের মূল। দুঃখের বিষয়, সেই ভীষণ তুফানে অবশেষে তাহাদিগকেও অনন্ত গর্বে আশ্রয় লইতে হইয়াছিল। যে ব্রিটিশ রাজেশ্বরী শান্তি দ্বারায় আসমুদ্র হিমাচল স্নিগ্ধ হইতেছে, জগৎ শেঠের সাহায্যই তাহার প্রতিষ্ঠাতা। একজন ইংরেজ লিখিয়াছেন যে, হিন্দু মহাজনের অর্থ আর ইংরেজ সেনাপতির তরবারি বাংলার মুসলমান রাজত্বের বিপর্যয়। যে ব্রিটিশ রাজলক্ষ্মীর কিরিট প্রভায় সমস্ত ভারতবর্ষ আলোকিত হইতেছে, মহাপ্রাণ জগৎ শেঠের অর্থ বৃষ্টিতে ও প্রাণপাতে তাহার অভিষেক ক্রিয়া সম্পাদিত হয়। শ্রী বিনয় ঘোষ তার ভারত জনের ইতিহাসের 516 পৃষ্ঠায় লিখেছেন, আজকের যে কোনো বালকও বুঝিতে পারে যে পলাশীর যুদ্ধ শুধু যুদ্ধ খেলার মতো, অভিনয় ছাড়া আর কিছু নয়। তাহলে ভারতের মানুষের এত বড় সরবরাহ সাধন করার উদ্দেশ্য কি? এর উত্তরে অনেকে অনেক কথা বলেন, তবে একদল বিচক্ষণ পণ্ডিতের মতে সাম্প্রদায়িকতাই এর প্রধান কারণ। মুর্শিদাবাদের কথা বলতেই মনে পড়ে যায় মুসলমান মুর্শিদ কুলে তার নাম, কিন্তু তিনি মুসলমান ছিলেন বলেই তার অপরাধ ছিল না, বরং তার বড় অপরাধ ছিল তিনি ব্রাহ্মণের সন্তান হয়েও ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। পৃথিবীর ইতিহাস সমালোচনা করে জানা যায়, ইংরেজরা মুসলমান শক্তির সাথে লড়াইয়ে বারবার অধিকাংশ ক্ষেত্রেই পরাজিত হয়েছে। এর ফলস্বরূপ দেখতে পাওয়া যাচ্ছে সারা বিশ্বে মুসলমান রাষ্ট্রের প্রাচুর্য।
ক্রুসেডের যুদ্ধগুলোতে মুসলমানদের বীরত্ব অস্বীকার করা সম্ভব নয়। ভারতে ব্যবসাদার ইংরেজ রাজা হয়ে বসতে পারত না যদি তাদের সাথে ভারতের বিশ্বাসঘাতকদের সহযোগিতা না থাকত। ভারতের যোধপুরের একটি দরিদ্র পরিবারের হীরানন্দ নামে এক ব্যক্তি বঙ্গদেশে এক গ্রামে কিছু গুপ্তধন পেয়ে উন্নতির শিখরে উঠতে থাকেন। স্বভাবতই তার প্রতি অনেকে নজর দেন বা আকৃষ্ট হন। সে বংশেরই মানিক চাঁদের সাথে মুর্শিদ কুলি খাঁর ভালোবাসা হয়। মানিক চাঁদও ভাগ্যক্রমে কাজ গুছিয়ে বেশ উঁচু ধাপে উঠতে থাকেন। 1715 খ্রিস্টাব্দে বাদশাহ ফররুখ শাহের কাছে সুপারিশ করে মুর্শিদ কালী খাঁ তাকে শেঠ উপাধি দান করেন। হিন্দু মুসলমানের ভালোবাসার এক ঐতিহাসিক দৃষ্টান্ত এই শেঠ উপাধি দান। শেঠ বংশের ফতে চাঁদি প্রথমে জগৎ শেঠ উপাধি প্রাপ্ত হয়। রিরায় জুস সালাতিনের 174 পাতায় পাওয়া যায় মোহাম্মদ শাহ এ জগৎ শেঠ উপাধি প্রাপ্ত হন। রিয়াজুস সালাতিনের 274 পাতায় পাওয়া যায় মোহাম্মদ শাহ এ জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন তার সাথে মুতির মালা এবং কয়েকটি হাতি। সম্রাট মোহাম্মদ শাহকে শেঠজিরা তোষণ ও সেবায় এতই মুগ্ধ করেন যে মুর্শিদ কুলি খাঁর উপর একবার বিরক্ত হয়ে তিনি ফতে চাঁদকেই নবাব করতে চেয়েছিলেন। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর সময়ে তার টাকা শেঠদের বাড়িতে যা জমা রাখা ছিল এর পরিমাণ সে বাজারে 7 কোটি টাকা, যা শেঠজিরা ফেরত দেননি। এ অর্থই হয়েছিল যত অনর্থের মূল। সারা ভারতে বহু স্থানে শেঠদের গদি ছিল। ইংরেজরা প্রথমে শেঠদের হাত করে এবং শেঠরা যত টাকা প্রয়োজন দিতে প্রতিশ্রুতি হন। এরপর জগৎ শেঠের বাড়িতে গোপন বৈঠক বসে সে সভাতে সাহেবদের সাথে সারা ভারতকে তথা সিরাজকে ধ্বংস করতে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন জগৎ শেঠ, রাজা মহেন্দ্র রায়, রাজা রামমোহন রায়, রাজা রাজবল্লভ কৃষ্ণদাস, মির্জাফর প্রভৃতি। জবনকে নবাব না করে কোনো হিন্দুকে নবাব করার জন্য একজন প্রস্তাব দেন। রাজা কৃষ্ণচন্দ্র মুসলমান মির্জাফরের দিকে দৃষ্টি দিয়ে লজ্জিত ও থতমত হয়ে বলেন, মির্জাফরকে নবাব করে আমরা সিরাজকে সরাতে চাই। উদ্দেশ্য তাতে মুসলমানগণ ক্ষেপে উঠবে না। মুসলমান নবাবের পরিবর্তে মুসলমান নবাব মাত্র। দীর্ঘ কথোপকথনের পর রাজা কৃষ্ণচন্দ্র কথায় যুক্তিসঙ্গত মনে করে তার এ মত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। তাই বলা যায় ভারতে ইংরেজ সাম্রাজ্য শুধু তারেদ গোলাগুলি আর মির্জাফরের বিশ্বাসঘাতকতাকেই প্রতিষ্ঠিত হয়নি, বরং শেঠজিরাই বিশ্বাসঘাতকতায় এর পশ্চাতে বিশেষ সহায়ক ছিল। শেঠজিদের ইংরেজদের জন্য পৃষ্ঠপোষকতা ও গোলামি মির্জাফরের তুলনায় কোনো অংশে কম ছিল না, বরং শেঠজিদের বিপুল অর্থ সাহায্যে ইংরেজদের এমন দুঃসাহসিক অভিযানের গোড়াপত্তন সম্ভব হয়েছিল। ইংরেজ ঐতিহাসিকগণ এই বিরাট সত্যকে একেবারে হজম করতে পারেনি। তাই বলেছিলেন, বোঝা যাচ্ছে বাংলায় মুসলমান শক্তিকে ধ্বংস করতে, ভারতকে পরাধীন করতে ব্রিটিশ সেনাপতি তরবারির সাথে হিন্দুদের দনপতিদের অর্থ ভাণ্ডারও সমানভাবে সহযোগিতা করেছিল। শেঠজিরা শুধু ইংরেজদের হাতে অর্থ ডালেননি, সিরাজের সৈন্যদের পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে অর্থ সরবরাহ করে ইতিহাসকে কলঙ্কিত করেছেন। আরও দুঃখের কথা, সিরাজকে হত্যা করার প্রস্তাব ইংরেজ সর্দারকে এই জগৎ শেঠই দিয়েছিলেন। মুর্শিদাবাদ কাহিনীর লেখক নিখিলনাথ বাবু তাই খুব দরদ দিয়ে লিখেছেন, হতভাগ্য সিরাজ রাজ্যহারা সর্বস্ব হারা হইয়া অবশেষে প্রাণ ভিক্ষার জন্য প্রত্যেকের পদতলে বিলণ্ঠিত হইয়াছিল। তাহারা প্রাণদানের পরিবর্তে যদি প্রাণনাশের কেউ সম্মতি দিয়া থাকে, তা হইলে তাহারা ঘৃণিত ও নিষ্ঠুর প্রকৃতির লোক এবং তাহারা নিন্দনীয় এ কথা মুক্ত কণ্ঠে বলা যাইতে পারে। জগৎ শেঠের মৃত্যু হইয়াছিল উঁচু পর্বত থেকে নিচে নিক্ষিপ্ত হয়ে। পৃথিবীর প্রখ্যাত ধনী বংশ দরিদ্রতার থেকে সৃষ্ট হয়ে দারিদ্রতম গোষ্ঠীতে বিভক্ত হয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসকে সাহিত্যের, নাটক, গ্রামোফোন রেকর্ড ও থিয়েটার চলচ্চিত্র প্রভৃতিতে যেভাবে কলঙ্কিত করা হয়েছে তা অত্যন্ত পরিতাপের বিষয়। নবাব নাকি চরিত্রহীন ও মদপায়ী ছিলেন, তিনি নিষ্ঠুর ছিলেন, এ অপবাদ নাকি প্রমাণিত হয় তার অন্ধকূপ হত্যার দ্বারা। কিছু কম 200 ইংরেজকে ছোট একটি অন্ধকার কক্ষে খাদ্য, পানীয় ও বাতাসের অভাব ঘটিয়ে হত্যা করা হয়েছিল বলে নিরীহ সিরাজের নামে কলঙ্ক দেওয়া হয়েছে। অবশ্য সিরাজউদ্দৌলা তার কিশোর বয়সে মদপানের কলঙ্কে কলঙ্কিত হয়েছিলেন, কিন্তু আলীবর্দীর প্রাণপ্রিয় সিরাজকে দেখে মদ আর কোনোদিন স্পর্শ না করার জন্য কোরআন ছুঁয়ে শপথ করতে বললে সিরাজ বলেছিলেন, নানাজি আপনি নিশ্চিন্ত থাকুন, সিরাজ জীবনে আর কোনোদিন
মদ স্পর্শ করবে না, যদি করে তাহলে সে আপনার নাতি নামে কলঙ্ক। বলা বাহুল্য সিরাজ তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন সারা জীবন। এছাড়াও নারী লুলুপতার মিথ্যা অপবাদ ও তার উপর যেভাবে যে পরিমাণ আরোপ করা হয় তাও ইংরেজ ও তাদের দালালদের কৌশল মাত্র। শ্রী সুধীর কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সিরাজ অতিরিক্ত নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন। তিনি প্রায় নদীতে বন্যার সময় নৌকা আরোহীদিগকে উল্টাইয়া দিয়া ডুবাইয়া দিয়া একসাথে 100-200 যুবক যুবতী স্ত্রী বৃদ্ধ শিশু সাঁতার না জানিয়া জলে নিমজ্জিত হইয়া নিষ্ঠুর দৃশ্যটি উপভোগ করিয়া আনন্দ লাভ করিতেন। এ প্রমাণহীন মিথ্যা কাহিনী পরে হয়তো অনেকে বলতে পারেন সুধীরন বাবু তেমন উল্লেখ লোকের মধ্যে গণ্য নন, সুতরাং তার উক্তিতে গুরুত্ব না দেওয়াই ভালো। কিন্তু বিখ্যাত কবি উচ্চ ইংরেজি শিক্ষিত বাঙালি বাবু নবীনচন্দ্র সেন যদি এরকম বা তার চেয়েও মারাত্মক কিছু লিখে থাকেন, তবে সুধীর বাবুরই বা লেখার দোষের হবে কেন? নবীনচন্দ্র সেন শুধু নৌকায় নবাবের নরহত্যার কথা সমর্থনেই ক্ষান্ত হননি, বরং গর্বিণীর বক্ষ বিদারণ এবং সিরাজ নাকি জীবন্ত গর্ভবতী নারীর পেট কেটে সন্তান দেখতেন এরকম কিংবদন্তির উল্লেখ করে তাতে নতুনত্বের সৃষ্টি করেছেন। এমনই আরও কত আজগুবি আর অবান্তর উদ্ভট ঘটনার অবতারণা করে সিরাজের ইতিহাসকে কলঙ্কিত করার নিচতম প্রচেষ্টা চালানো হয়েছে। সিরাজের অন্ধকূপ হত্যার ইতিহাসটিও এরই প্রতিচ্ছবি, যার সত্যতার অমর সাক্ষী নাকি কলকাতার ইংরেজ প্রতিষ্ঠিত কুখ্যাত মনুমেন্ট।